যে বিষ্ণুপুর থেকে যে ডাক্তার রয়েছে জয়মাল্লা স্যার এসছে, আচ্ছা অংশুমানদা এসছে, তার সাথে আমাদের বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের যে টিম ড্রাইভার সব প্রত্যেককে ধন্যবাদ জানাবো রক্তের যোদ্ধা যারা মহিলা পুরুষ প্রত্যেককেই। আর আমার স্টেজে যারা আছে আপনারা সবাই ছিলেন, রাজুদা বা আদার্স অল যারা আছে প্রত্যেককেই, এবং এখানে যারা মানে ওখান থেকে মানে রাস্তা থেকে দেখলে মনে হয় যে একটা মেলা টেলা বসেছে আর কি, যেভাবে দেখবেন 24 পর বসে বা একটা ছোট্ট কোনো একটা মানে ধর্মীয় অনুষ্ঠান হলে বা এরকমই যে মেলাগুলো হয় আর কি। এখন চারিদিকে পিকনিক হচ্ছে, তো আপনারা চাইলে তো আজকে কোথাও মাঠে গিয়ে রান্না করতে পারতেন, ফ্যামিলি নিয়ে খেতে পারতেন, এনজয় করতে পারতেন। তো এটা একটা আলাদা, যেমন সবাই যদি একই রকম ভাবে কিছু করে তাহলে তো আপনারা সবাইকার সাথে মিলিত হয়ে গেলেন। সবাইকার মাঝে আলাদা একটু কিছু করতে হবে। আমি তো সবসময় চেষ্টা করি যে আলাদা কিছু করার, বা প্রত্যেককেই বলি যে নিজের জীবনের সাথে সাথে সকাল থেকে উঠে সবাই ব্রাশ করা থেকে শুরু করে একদম রাত্রে হাত পা ধুয়ে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা মানুষের একই কাজ, এবং তার মাঝে নিজের স্বার্থ লুকিয়ে থাকে যে সবকিছু নিজের জন্যই করব। মাঝে মধ্যে অন্যের জন্য কিছু করা, এটা আমরা সবাই যদি মনে করি তাহলে আস্তে আস্তে আমরা কিছু করতে পারবো সমাজের জন্য। এই যে মেলার মতো হয়ে যে এটা রক্তদান শিবির, এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আসছে, তারা এসে কি মানে আমরা ছোট থেকে মেলা মানে সবাই জানে যে মেলা খাওয়া দাওয়া, তাদের ধুলো মাখা জিলেপি হোক আর পোড়া তেলের পাঁপড় হোক, মেলা বাচ্চারা ওটা শিখে যে যাবো মানে পাঁপড় খাবো। যারা দেখবেন যে আমি কিছুই খাই না কোনোদিনও মেলা যাবো পাঁপড় খেতে মনে হয়, এরকম হয়, যদিও খেলে খারাপই হয়। তো বাচ্চাদের মনে হয় এটা একটা ঢুকে যায় যে মেলা মানে আমরা ঘোরা খাওয়া দাওয়া। এইখানে যে বাচ্চারা আসছে বা যে মানুষগুলো এখানে জড় হচ্ছে, তারাও নতুন কিছু করে শিখছে যে না, মেলা শুধু নয়, রক্তদান শিবিরও হয়, এবং সেই রক্তদান শিবিরটা মেলার মতো করেই করা যায়। তো সেরকমই আজকের এই পরিস্থিতি দেখছি। আসার আগে আমি যেখানে যাই একটু খবর নিই, সত্যি বলছি, মানে খবর নিয়ে মানে বুঝতেই পারছেন এখন কি ব্যাপার। তো সব রকম মানুষের দরকার পৃথিবীতে, এবার একটু খবর নেই যে কি রকম কি পরীক্ষাটা হবে কি। তারপরে অনেকদিন আগে মানে যেদিন আমার দোকানে আপনারা গিয়েছিলেন ডাক্তারবাবু, সেদিনই ভেবেছিলাম যে ঠিকঠাক ভাবে যাবো, এবং আপনারা ডেটটা পেছিয়েছিলেন মনে হয় যে একটু একটু দিলে যেতে হবে। আমাদের তাড়াতাড়ি কিছু নেই, আমি দেরি করছি কিন্তু আপনাকে যেতে হবে। আপনারা আমার কাছে গিয়েছিলেন এবং এতগুলো মানুষ আমার দোকানে গিয়ে আমাকে বলেছেন যে যেতে হবে, আমি কথা দিয়েছিলাম। আমারও একটা বিপদ হয়েছে আপনাকে, যেটা আমি বলেছি। তো আমি কল্যাণীতে ছিলাম, কল্যাণী মানে এখান থেকে দাদা আমাদের এখান থেকে বর্ধমান হবে, তারপর আবার ওখান থেকে কৃষ্ণনগর থেকে কল্যাণী সার্চ করেছি 55-60 কিলোমিটার হবে। হ্যাঁ, তা আমি 9:30 বেরিয়ে এখানে 1টার মধ্যে পৌঁছাতে পারবো মানে আমি ভাবতে পারিনি। তারপর আমি গাড়িতে মানে ফোনে আস্তে আস্তে আমার গাড়ির সাথে অন্য গাড়ি কন্ট্যাক্ট করি, রাস্তাতে গাড়ি চেঞ্জ করে অন্য গাড়ি নিয়ে আসে, আমার গাড়ি আমি বাঁকুড়াতে পাঠাই। তো এই যে একটা সিস্টেম, আমি অন্য টাইমে যখন বাড়ি আসার চেষ্টা করি মাঝে মধ্যে দূরে কোথাও গেলে যতই জোরে গাড়ি চালাই, 195 যত জোরে চালাই, কখনো ঠিক টাইমে আমি পৌঁছাতে পারি না। তো উপরওয়ালা তো বলে কেউ আছে, যেটা তো আমার মনে হয় যে এইখানে আমি যদি হ্যাঁ একটু দেরি করে পৌঁছালাম কিন্তু আমি কথা রাখতে পেরেছি যে পৌঁছেছি। তার মধ্যে ডাক্তারবাবু সেই টাইমে এসেছি, আপনারাও এসেছেন, দাদা এসেছে। দাদা তুমি বিষ্ণুপুরে থাকা তো? হ্যাঁ, আমি বললাম প্রথমে যে বিষ্ণুপুর আমাদের কাছে থাকে। তো এটা একটা উপরওয়ালা সিস্টেম করে দিয়েছে যে আমি ঠিক টাইমে ঢুকতে পারলাম, এবং সেটা আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেটাই বলেন। জাস্ট মানে আপনারা সবাই আমার থেকে অনেক বয়সে বড়। এই যে ব্লাডের যে ব্যাপারটা, আমি প্রত্যেক বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করে যাই, এই বছর করতে পারবো কিনা, তবে চেষ্টা তো অবশ্যই করব। কিন্তু এখান থেকে অনেক মানুষ ব্লাড দেওয়ার জন্য আমার ক্যাম্পে যায়, এবং এই বছরে 1400-1500 উপরে মানে আমার যখন কাগজ আছে বুঝি যে কত ব্লাড এলো, মানে আমার ড্যাশবোর্ড দিকে তাকানোর সময় হয় না। তোমরা এখান থেকে যারা যাও তারা জানো। তো ওখান থেকে 14-15টা ব্লাড ব্যাংক আছে, সেখানে 1500-1600 ব্লাড জমা হয়। আমি সেই দিন ব্লাড দিতে পারি না, কিন্তু আমার যারা সহযোদ্ধা থাকে প্রচুর মানুষ আসে ব্লাড দেওয়ার জন্য, এবং সেইভাবে আস্তে আস্তে আমিও চাই যে আমার এখানে যারা ব্লাড দিতে যাবেন, আপনারা যারা আমার ওখানে ব্লাড দিতে যেতেন, আমি তাদেরকে বলি যে আমার ব্লাড ক্যাম্পে ব্লাড দিতে হবে তার কোনো মানে না। আপনারা চাইলে ছোট্ট ছোট্ট করে নিজেদের এলাকাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারেন। তাহলে কি হবে, আমার ওখানে এই ছোট্ট বাচ্চারা যেতে পারবে না, আপনারা পারলেন বা আরো যারা আছে যারা ওখানে পৌঁছাতে পারবে তারা পৌঁছাতে পারবে, কিন্তু ছোট্ট বাচ্চারা মানে আপনাদের বাড়ির ছেলে মেয়েরা ওখানে পৌঁছাতে পারবে না।
তাহলে আপনারা শিখলেন, ওই বাড়ির বাচ্চারা কি শিখবে? ওরা তো সোশ্যাল মিডিয়া সবসময় থাকে না। তো এই প্রোগ্রামগুলো করা মানে ওদের মধ্যে একটা মোটিভেশন তৈরি হবে। ওরাও আস্তে আস্তে দেখবেন আপনার এই জায়গাটা আসে, ওরাও দুদিন পরে দেখবেন যে কেউ খাবার বানাচ্ছে, কেউ হয়তো মিষ্টির প্যাকেট রেডি করছে। আস্তে আস্তে যত বড় হবে মানুষের মধ্যে একটা মানে মগজে আমরা এটা ঢুকতে পারবো। যেভাবে আমরা খারাপটাকে বাচ্চার মধ্যে প্রবেশ করি সেভাবে আমরা ভালোটাকেও প্রবেশ করতে পারবো। তো আজকে সেটা মনে হয়েছে যে আপনাদেরকে বলেছি, আপনারা করেছেন কায়দা এবং কায়দা সাকসেস হবে। আমি আপনাদের কাছেই জানলাম যে 12টার সময় ব্লাড টানতে শুরু করেছে, এখন এই 1টা বাজে মোটামুটি 45+ ব্লাড ইতিমধ্যে সংগ্রহ করেছে বিশ্ব ব্লাড ব্যাংক। এখন সত্যি বিরাট ব্লাডের ক্রাইসিস, মানে আমি যে টাইমে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি সেই টাইমে অতটা ব্লাডের প্রয়োজন থাকে না, মানে সত্যি আমি নিজে স্বীকার করছি। কিন্তু ওই যে 25শে আগস্ট 26শে আগস্ট একটা আবেগ থাকে মানুষের, যে দিল্লা মানে 25শে আগস্ট, দিল্লা মানে 26শে আগস্ট। তো সেই টাইমে মানুষের মধ্যে একটা উদ্বেগ থাকে, তাই সেই দিনে ব্লাড ডোনেশন ক্যাম্পটা শনি রোববার ধরে করাই। এবার 27 তারিখে হোক বা 26 তারিখ হোক বা 25 তারিখ হোক, শনি রোববারটা যেদিনে পড়ে সেই দিনেই করাই। কিন্তু আপনারা এইখানেতে এই কত মিনিটের মধ্যে এতগুলো ব্লাড সংগ্রহ করা, এটা চারটিখানি ব্যাপার না। আমি অনেক জায়গায় গেছি, মানে শিলিগুড়িতেও গেছি বা বিভিন্ন জায়গায় গেছি, ওখানে আরো বড় বড় মানুষরা যাদের পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ার থাকে, তারপরে টাকা পয়সার পাওয়ার থাকে, ম্যান বল থাকে, সেখানে তো 1-1.5 ঘন্টাতে দেখেছি 20টা-25টা ব্লাড সংগ্রহ হয়। যেখানেতে টাকা পয়সা নেই, মানুষের একটা আবেগ ভালোবাসা যেখানে থাকে, যেখানে ভাবে যে 1 মাস আগের থেকে আমরা একটা প্রোগ্রাম করছি এবং আমরা কোথাও রক্ত দেবো না সেখানেই দেবো। তো তার জন্য আজকে সাকসেস হয়েছে, আমি ধন্যবাদ জানাবো এবং একটা জোরে হাততালি দিয়ে বলবো আমাদের এই সেকেন্ডার চক সেবা ফাউন্ডেশনের প্রত্যেকটি সদস্যের জন্য। আর যেটা আমি বলছিলাম যে এখনকার ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করা প্রয়োজন। আমি যখন বললাম না, তখন আগস্ট মাস মানে 15 আগস্ট আমাদের শরীরে একটা দেশপ্রতি একটা ভাবনা থাকে, তখন সবাই ব্লাড দেয়। এই টাইমে কাউকে পাওয়া যায় না, তার 2-3টা রিজন থাকে। প্রথমত যে ধান কাটা থাকে, চাষ করতে হয়, আলু লাগাতে হয়, আলু তুলতে হয়। এই ক্যাম্পটা যদি পরে করা তো আরো মনে লোক আসবে, আরো 3-4টের পরে কাজ সেরে অনেকেই আসবে। তো এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে এতগুলো ব্লাড কালেক্ট করা এটা চারটিখানি ব্যাপার না, এটা সত্যি একটা ভালোবাসার দিক থাকতে হবে। আর অনেকেই ভাবে যে মানে এই ব্লাড নেওয়া দিয়ে ডাক্তার বোর্ডে এসে এত বোঝাবে না। সরইদা এসেছে, সরইদা ভালো থেকো। এই মুহূর্তে মানে অনেক মানুষের এটা মনে হয় যে আমি ব্লাড দেবো, মানুষের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আমি বিশাল ফেস করি দেখি। আমি বেশি ভালোবাসি যে এমার্জেন্সি ব্লাড যেগুলো, এখান থেকে অনেক মানুষ আমি ডাকি যে একটা প্রেগনেন্সি মহিলা আছে, বাবা একটু রক্ত দেবেন, আপনার বি পজিটিভ। আমার ফোন নাম্বারগুলো সব ডাটা সেভ করা আছে, আপনাদের ফোন নাম্বার লাস্টে কারো ফোন দিয়ে ওই আপনার ধরুন আমি জিজ্ঞেস করলাম নামটা, যখন আপনার আমি সেভ করবো, নাম সেভ করতে করতে আপনার নাম সেভ করলে কি হয় যে আমার স্বার্থতে আপনাকে প্রয়োজন হয়, আমরা সেই জন্য নাম্বারটা কালেক্ট করি। কিন্তু আমার কাছে 14,000 নাম্বার আছে 2টো জিমেলে, প্রত্যেকটারই লাস্ট ব্লাড গ্রুপ লেখা আছে। এমনকি আমাদের বিষ্ণুপুর থানার আইসি ও পজিটিভ, আমি সেই ব্লাড গ্রুপটাও লিখে রেখেছি। মানে থানার আইসি যখন নাম্বার সেভ করবো, ওর সাথে আমার কি হবে, দরকারি কথাবার্তা হলে আমার দরকার হবে না আইসির দরকার হবে। কিন্তু মাঝে ওই দুটো স্বার্থের মাঝেও একটা মানুষের জন্য কিছু করতে হবে, সেটা একটা ভাবনা যে ব্লাড গ্রুপটা লিখে রাখতে হবে। আমি বড়বাবুকে ফোন করি, স্যার আপনার ও পজিটিভ ব্লাড একটু দিতে পারবেন, দিয়ে হচ্ছে স্যার। তো আমরা প্রত্যেকে যখন নাম্বারগুলো সেভ করব, নামের সাথে সাথে বা একটা লাগছে আমরা যে আরিন ভাই, আমার একটা রিজন থাকে যে কি রিজন অনুযায়ী আমি নাম্বারটা সেভ করলাম। লাস্ট আমাদের দেশের জন্য সমাজের জন্য একটা রিজন লাগবে, যখন সে সোশ্যাল ওয়ার্ক দেখবেন আমরা লাস্টে সোশ্যাল ওয়ার্ক জড়িয়ে দিই, দিলখান বা বিষ্ণুপুর অনেকে সোশ্যাল ওয়ার্ক জড়িয়ে দেয়। তো সেরকম ভাবে আমরা ব্লাডের যদি জিজ্ঞেস করবো একটু যে ব্লাড গ্রুপটা কি, বি নেগেটিভ, একটু লাস্টে জড়িয়ে দিলাম। এরপর দেখবেন আপনার বাড়ির আশেপাশে কারো একটা গর্ভবতী মায়ের বা কারো একটা বিপদ হয়েছে, সেখানে যদি একটা বি নেগেটিভ ব্লাডের প্রয়োজন হয় আমরা কি সহজে পাবো? হলে বন্ধু বান্ধব ফোন করতে হবে। আর নাহলে এই যে আপনারা যে ব্লাড ক্যাম্পটা করছেন, দেখবেন এখানকার কোনো মানুষের রক্তের প্রয়োজন হলে আপনাদের কাছে আসবে। তো আমরা রাত্রে 2টার সময় যদি ব্লাডের দরকার হয় আমি কাউকে পেলাম না, তখন আমি কি করবো, তখন আমার মোবাইল নাম্বার সেভ করা থাকবে। আমি যখন আমার ফোনটা নিলে আপনারা বুঝতে পারবেন, যখন আমি ও পজিটিভ লিখবো না, দেখবেন যে 600 ও পজিটিভ চলে আসে। এবং আমরা মনে করবো আমি ফোন লাগাবো যেখানে ব্লাডের প্রয়োজন, সেখান থেকে সব ব্লাডগুলো অ্যারেঞ্জ হয়ে যায়, ফেসবুকে বারবার পোস্ট করতে হয় না। তো সেটা আপনারাও যদি
কি মানে নাম্বার তো ডিজিটাল টাইপ করে 10টা না দুটো বেশি লিখলাম, সেটাতে দেখবেন যে আপনার নিজেরও কাজে লাগবে। অনেক মানুষ আছে যে নিজের ব্লাড গ্রুপটা ইচ্ছা করে টেস্ট করেন, তার রিজন থাকে যে আমাকে যদি রক্ত দিতে হয়, এটা মানুষ ভাবে। তো ড্রাইভিং লাইসেন্স করতে গেলে প্রত্যেকের আগে ব্লাড গ্রুপটা লিখতে হয়, নাহলে পাসই করবে না। তার কারণ কি, সরকার কি চায় ওর কাছ থেকে ব্লাডটা নেবো? সরকার সাথে তো কোনো টাইপ থাকে না। একটা ড্রাইভিং লাইসেন্সে বি পজিটিভ ও পজিটিভ ব্লাড গ্রুপটা লেখা থাকার মেন কারণ হচ্ছে একটা ড্রাইভার যে কোনো সময় বিপদে পড়তে পারে, বা ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা অনেকে দেখেছি কেটে কেটে মানুষটাকে বের করতে হচ্ছে, একদম লিটার লিটার রক্ত ক্ষয় হচ্ছে, তো সে তো অজ্ঞান হয়ে যাবে। মানে দেখুন ড্রাইভারদের কি হয় যে এমন একটা জায়গাতে অ্যাক্সিডেন্টটা হয়, সেখানে বাড়ির কোনো ঠিকানা থাকে না, বুঝতে পারা যায় না তাকে রক্ত দিতে হবে কি করবে, তখন প্যাকেটে ড্রাইভিং লাইসেন্সও থাকে। সেই ড্রাইভিং লাইসেন্সটা হসপিটালে দেখার পরে বুঝতে পারে যে ওর বি পজিটিভ রক্ত, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মানুষটা মারা যেতে পারে, ওকে এমার্জেন্সি বি পজিটিভ রক্ত দিতে হবে। তাহলে আমরা নিজের স্বার্থ ভুলে যদি ব্লাড গ্রুপটা লিখে রাখি বা জেনে রাখি, তাহলে এমার্জেন্সি সময় আমাদেরও জীবন বেঁচে যাবে। এটা প্রত্যেকটা মানুষের হয়। যদি আপনারা না ব্লাড দেন তবুও নিজেদের ব্লাড গ্রুপটা লিখে রাখতে হবে। স্কুলে যখন আইডি কার্ডে ব্লাড গ্রুপ লিখে করাচ্ছে, বাচ্চারা কি পারবে ব্লাড দিতে? কিন্তু তার তো ব্লাড লাগতে পারে। আমরা ব্লাড যখন দিয়ে দেবেন, 18 বছর বয়স ম্যাক্সিমাম হতে হবে, কারো শরীর স্বাস্থ্য ভালো হলে, বা যদি তার 50 কিলো উপরে পেরিয়ে যায়, 17 বছর বয়স থেকে এখন ব্লাড সংগ্রহ করে মানুষ, এবং 65 বা 70 বছর বয়স অবধি। কিন্তু একটা মানুষের ব্লাড যখন নিতে হয়, তখন 0 থেকে মৃত্যুর আগে অবধি তাকে ব্লাড নিতে হতে পারে, সেটা সে পারে নিতে নিজে বাঁচার জন্য। সেই জন্য প্রত্যেকটি মানুষের ব্লাড গ্রুপটা নিজের জানা উচিত বা অন্যকে জানিয়ে রাখা উচিত। একটা আমি গ্রামে গিয়েছিলাম, যেমন জয়রামপুর আছেন আমাদের, ওই জয়রামপুর থেকে আমি ভরা রাস্তায় যাচ্ছি, ভরা রাস্তায় যদি একটা সাদা দেখবেন বাস্তবিক করে জঙ্গলের মাঝে হালকা, ওখান থেকে একটা ডান দিকে রাস্তা ঘুরে যাচ্ছে, আপনারা অনেকে গিয়েছিলেন। আমি আদিবাসী আর লোয়ার মিলিত হয়ে আছে, বেশি শিক্ষিত মানুষ ওখানে নেই, সব ছোট ছোট মাটির বাড়ি একদম আলপনা দিয়ে আছে। তো আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা আমি বলছি, কারো বিরক্ত লাগে না তো? এমনটা হতে পারে যে কেউ হয়তো বক্তব্য রাখার জন্য এসে দিল্লা বলে আমি মাইকটা দিতে পারলাম না, বলবো তো? না না সে ঠিক আছে, না না জন্মদিন আমি পালন করি না। আমার জন্মদিন অন্য কেউ পালন করে, যখন নিজে জন্মদিন পালন ঠিক নয়, আর জন্মদিনটা পালন করো জন্মদিনটা যেটা বলছিলাম যে আমরা অনেকে হ্যাঁ জন্মদিন পালন করি, কিন্তু আমি প্রত্যেককেই বলি যে স্পেশাল করে জন্মদিন পালন করাটা উচিত নয়। তার অনেক রিজন আছে, যেটা হয়তো হযরত মুহাম্মদ জানে বা গীতা বাইবেলে অনেকে লেখা আছে। কিন্তু আমি যেটা জানি যে আমাদের যদি জন্মদিন পালন করতে হয়, তাহলে প্রত্যেকটা মানে দিন পালন করতে হবে, প্রত্যেকটা ঘন্টায় জন্মদিন পালন করতে হবে, এবং কি প্রত্যেকটা মিনিটে জন্মদিন পালন করতে হবে। কারণ যে কোনো সময় তো আমার দম বন্ধ হয়ে যেতে পারে। তা আমি এখানে আছি, আমি ঘরে যাওয়া মানে আমি আবার বেঁচে গেলাম, মানে আমার রাস্তায় কিছু হলো না, তাহলে ঘরে গিয়ে আবার কেক কাটবো? নতুন করে প্রত্যেকটা সেকেন্ডে মানুষের জন্মগ্রহণ করা, বেঁচে থাকা মানে তো জন্ম হওয়া। তো ওই জন্য প্রতিদিন কেক কাটতে হবে। তাই আমরা বেঁচে আছি, আমরা ভালো আছি, সেটাই আমাদের প্রত্যেকটা সেকেন্ডে জন্মদিন হচ্ছে। এবার অনেক বন্ধু বান্ধব থাকে যে ভালোবাসে, ছবি পোস্ট করে জন্মদিন পালন করে, তো সেই জন্য স্পেশাল কিছু নেই, সময়ের কিছু নেই। জন্মদিন পালন করতে গিয়ে আমি সময়টাকে নষ্ট করব বা কেক কাটবো, প্রচুর টাকা খরচা করব, সেটা পছন্দ নয়। জন্মদিনে কোথায় যাবো, ঘুরবো বা আমার মাধ্যমে কারো কাজে লাগবে, সেটাই মেন কথা। তো আমি যে এই জন্মদিনে একটা এত সুন্দর প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি, সত্যি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। কারণ আমি কালকে যেখানে গিয়েছিলাম, কালকে কল্যাণীতে গিয়েছিলাম, কল্যাণীতে ওখানকার পৌরসভা যিনি আছেন নীলিমেশ রায় চৌধুরী, উনি পশ্চিমবাংলার 10 জনকে সিলেক্ট করেছিলেন, যে পশ্চিমবাংলার মধ্যে 10 জন যারা আছে, যারা হয়তো কেউ ভালো কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে, বা সোশ্যাল মিডিয়াতে ভালো ফলোয়ার্স, ভালো কাজ করে, তো সেরকম 10 জনকে সিলেক্ট করেছে। সেটা পশ্চিমবাংলার বিভিন্ন শিলিগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া। তো বাঁকুড়া থেকে কেউ নেই, বাঁকুড়া থেকে আমিই ছিলাম, মানে 9 জনের মধ্যে আমাকে নিয়ে 10 জন। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে না, ভালো জায়গাতে এসেছি, কিন্তু ওটা তো আমার একটা পাওনা, আমাকে অনেক কিছু দিয়েছে।
অ্যাচিভমেন্ট, সেটা ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে আমি অন্যের উপকার করতে পারিনি। এই প্রোগ্রামটা এসে আমি অন্যের উপকার করতে পারছি, মানে অন্য আপনাদের মাধ্যমে অন্যের জীবন বাঁচবে। তো আমার কাছে এই প্রোগ্রামটা বেস্ট, ভালো। আপনাদের সম্বন্ধে বলার কিছু নেই। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা খুব ইন্টারেস্টিং গল্প। মানে আমি রাজুদা মনে করিয়ে দিল যে কথাটা বলছিলাম, ওই যে আমি একটা সিটুল পাড়াতে গিয়েছিলাম, আলপনা দিয়ে লেখা ছিল। তো আমরা যারা একটু দেখবেন যে চৌধুরী বা খান বা যারা একটু বড় ফ্যামিলি, তারা আমাদের দুতলা তিনতলা বাড়ি করার পরে কি লিখে রাখি বাড়িতে, খান ভবন, রায় ভবন, কুটির, চৌধুরী লিখে রাখি। তো তো ওইখানে আপনারা একদিন গিয়ে দেখবেন ওখানে প্রচুর ডোনার আছে, মানে বাবা ছেলে মেয়ে সবাই রক্ত দেয়, তাই রোগ জ্বালাও কম বাড়িতে। তো ওখানে আলপনা লিখে রেখেছে যে বরুণ বাউরি বা সেলিম খান যে লেখা আছে, লাস্টে লেখা আছে যে বি পজিটিভ, এবং কটা বি পজিটিভ কটা ও পজিটিভ বাড়ির মধ্যে লেখা আছে, ওটাই তাদের রিজন। আমি অবাক হয়ে গেছি, আমি এটা কেন লিখেছেন, বলছে কেন লিখবো না, হঠাৎ যদি কারো কিছু বিপদ হতে পারে। আমাদের এখানে জানা আছে যে আমাদের বাড়িতে বাড়িতে লেখা আছে কার কটা পজিটিভ রক্ত আছে। আমি সবাই তো লিখে যে রায় ভবন, আপনারা কেন লেখেন না, বলছে সেই রায় ভবনটাও লেখা, ওটাতে কি কাজ হবে। আমরা যদি দেখি যে সুলতান শেখ বি পজিটিভ, তাহলে পাশের বাড়ির একটা মানুষ বলবে যে না ওর বাড়িতে বি পজিটিভ আছে, আমি নিজের পাড়ার লোকের জন্য ছুটে যাব। বুঝতে পারছেন কতটা শিক্ষিত। শুধু পড়াশোনা করলেই যে শিক্ষিত হবে সেটা নয়। আমরা দেখলাম যে 2-4 চাকা গাড়ি কিনে 2-3টে ভালো বাড়ি করে নিলাম, একটু ভালো ড্রেস পরলাম, সেটা কিন্তু শিক্ষিত জায়গায় পড়ে না, সেটা ভালো মানুষের জায়গায় পড়ে না। ভালো মানুষ যেমন দুটো জামা প্যান্ট পরে সারা জীবন কাটিয়ে দেবে, যেমন আমাদের স্যার এপিজে আব্দুল কালাম। তো যদি এই আমি যদি আজকে এটা না পরে আসতাম, একটা গেঞ্জি বা নর্মাল একটা শার্ট পরে আসতাম, সেই সম্মানটাকে আপনারা দিতেন না। সম্মানটা ড্রেস ধরে নয়, সম্মানটা নিজেকে তৈরি করতে সেরকম ভাবে। আমরা অনেক হিরো দেখবেন যে দেখতে ভালোর জন্য তাকে হিরো বলি, কিন্তু নওশাদ সিদ্দিকী যে আমাদের যে হিরো আছে দেখবেন একদিকে একটা দাঁত ভাঙা, সেও এখন মুম্বাইয়ে খুব ভালো একটা অ্যাক্টিং করে, অ্যাক্টার, সিরিয়াস অ্যাক্টার। দেখতে ভালোর জন্য বা টাকা পয়সার জন্য যে সত্যি একজন সে ভালো মানুষ হবে, তার বিবেক বুদ্ধি, সেটা কিন্তু নয়। একজন ভালো মানুষ হতে গেলে আপনাদের মতো হতে হবে, সিকেন্দার চকের এই সদস্যদের মতো, যারা আজকের দিনে এই মকরে আমি শুরু করেছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে বেশিরভাগই মুসলিম দেখবেন যে একটু বেশি আছে। তো এই কালকের দিনে মকরে হিন্দুদের পরব যারা ছিল করে নিয়েছে, আজকে বেশিরভাগই মুসলিমরা মাঠে পিকনিক করে। তো আমি প্রথমেই বললাম যে আপনারা চাইলে মাঠে পিকনিক করতে পারতেন, কিন্তু সেটাকেই একই মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর একটা চিন্তা ভাবনা, যে আমরা মাঠে রান্না করে খাবো, একই ব্যাপার তো, সেটাতে মানুষের জন্য কিছু করি। তো এইভাবে মানুষকে শিখাতে হবে, এইভাবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা যারা আছেন, আপনাদের বাড়ির বাচ্চারাও আজকে শিখবে, ছবি দেখবে, ওনারা বুঝবে না, ঠিক আছে, ওনারাও বুঝবে যে বাবা কিছু করেছে, আমাকেও কিছু করতে হবে। আমি বেশিরভাগ মানুষের দেখেছি যারা শুধু নিজের জন্য ভাবে। আমি অনেক মানুষকে ফেস করি, তো আমি অনেক রকম বিজনেসও করি। মানে এই কাজের সূত্রে মানুষকে বেশি চেনা যায় না, এই কাজের সূত্রে সবাই ভালোভাবেই আসে, আর এইখানেতে সব ভালো মানুষরাই আমি দেখেছি যুক্ত হয়। একটা জায়গায় দেখবেন গেলেন 5 জন বন্ধু 5 দিকে চলে গেছে, কেউ দেখবেন তাস খেলতে ভালোবাসে, সে তাস খেলতে চলে গেছে, কেউ দেখবেন একটু নেশা করে সেখানে চলে গেছে, কেউ গান হচ্ছে সেই গানের জায়গায় চলে গেছে, কেউ দেখবেন যে রক্তদান শিবির হচ্ছে সেখানে চলে এসেছে। তো আমি এই যে প্রোগ্রামগুলোতে যে সব ভালো মানুষই থাকে, যখন বিজনেসের পারপাসে কথা হয় না, তখন একটা এমন মানুষের সাথে পরিচয় হয়, আমি দেখেছি কি যে সত্যি ওর ছেলে ওকে দেখে শিখবে কি। যেমন আমার দোকানে একটা ইন্টারনেট থেকে একটা মানে হেডফোন যেগুলো বেরিয়েছে, ব্লুটুথ হেডফোন, সে 800 টাকায় কিনেছে, 700 টাকা দোকানে দাম, 100 টাকা বেশি নিয়েছে ইন্টারনেট থেকে নেওয়ার জন্য। তো আমার কাছে এসে জিজ্ঞেস করেছে যে এটা তোমার কাছে কত দাম, বললাম 800 টাকা দাম। ওই যে 100 টাকা কম, ও 1 ঘন্টা আমার কাছে পার্সেল হয়েছে, এই যাওয়া আসা চা মানে 50 টাকা চা কিনে ভাবছি যে আমার 100 টাকা চলে গেল। তো ভাবেন ওর বাড়ির বাচ্চারা সারাদিন তোর সঙ্গে থাকে, সে তাহলে কি শিখবে, সেও তো বাবার মতো পার্সেল হবে। প্রত্যেকে বলে একটা হাতও যদি আমার চলে যায় আমাকে চিন্তা করা চলবে না, আমরা বেঁচে আছি এটা একটু বিরাট। তো সেরকম কিছু মানুষ থাকে যারা নিজের, ওই কদিন আগে একটা ডায়লগ খুব হিট হচ্ছে দেখবেন, অনুপম করে ডায়লগ, যে আমার কাছে যদি একটা অ্যামাউন্ট বলেছে 63,310 টাকা, যদি আমার কাছ থেকে সেখান থেকে যদি 10 টাকা আমাদের হারিয়ে যায়, আমরা কি সেই 10 টাকার পিছনে ছুটবো, বাকি সেই 3 টাকা কি বা সেই টাকাটা কি আমরা মায়াতে থাকবো না? তো সেই 10 টাকা আমাদের জীবন থেকে যদি চলে যায়, বা আমাদের জীবনে কিছু একটা কষ্ট
বা দেখা গেলো যে এই মুহূর্তে আমাদের একটা জীবনে কষ্ট ঘটছে আমরা বা ঘটে গেছে, সেটাকে নিয়ে যদি আমরা পড়ে থাকি, বাড়িতে বউ দেখবেন যে আপনার চিন্তাতে থাকবে, মা দেখবেন বাবা ছেলে কি হলো, বাড়ির ছোট্ট বাচ্চা বাবা কি হলো, মানে আপনি তো পার্সেল হচ্ছেন, আমার যে ঘটনাটা ঘটেছে কেউ জানেনি, আমি আবার মাকেও জানাইনি, থ্যাংক ইউ, আমি কাউকে জানাইনি, যেখানে জানার রিজন আপনাদেরকে জানাবার, আমি সেটা জানাই, আমি রিকভারি করলে আমার ঠিক হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা আমি আমার বাড়িতে যদি জানাই, কি ভাববে, কষ্ট ভাববে, চিন্তা করবে। কিছু মানুষ আছে নিজে সহ্য করতে পারে না, নিজে সহ্য করতে পারে না। এই যে একটা ঘটনা ঘটে গেল, আমি ওই ঘটনাটাকে যদি আমার বাড়িতে বলি, পাড়াতে বলি, প্রথমত হচ্ছে আমার ফ্যামিলি যারা আছে তারা তো কষ্ট পাবে, সেরকমই দেখবেন আপনার সাথে কারো কিছু হলে আপনাকে আঘাত করবে, সেই আঘাতটাও যদি আপনি বাড়িতে বলেন, বাড়ির লোক কষ্ট পাবে। প্রত্যেকটি মানুষ যারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে দেখবেন আঘাতকে সহ্য করতে শিখেছে। রাজু তোমার সাথে কিছু ঘটেনি, 100% ঘটেছে। প্রত্যেকটা মানুষের সাথে কিছু না কিছু ঘটেছে, হয়তো কোনো মেয়ে কোনো ছেলেকে ধোকা দিয়েছে, কেউ জায়গা কিনে গিয়ে তার ভাই তাকে ঠকিয়েছে, কেউ বাড়ি করতে যে পাশের বাড়ির মানুষ ওকে আঘাত করেছে। প্রত্যেকটা দিক দিয়ে প্রত্যেকটা মানুষকে আঘাত করে বা নিজেকে আঘাত খেতে হয়। তো সেই এক্সপ যেটা বলে আর কি, মানে সূর্যের তাপ আমরা যেভাবে সহ্য করতে পারি, এখানে গরমে আছি, আমার গরম লাগলে দেখবেন আমি সহ্য করতে পারি। কিছু মানুষ থাকে যে বাড়িতে গিয়ে কি তাড়াতাড়ি এসিতে চালাবো, কিন্তু সেই রোদে আবার দেখবেন চাষি চাষ করছে। তো সেই রোদে চাষি চাষ করছে বলে ফলটা ঠিক বছরের শেষে পায়, কিন্তু ছুটে গিয়ে যে এসি রুমে ঢুকে যায় তাকে বছরের শেষে আবার প্যাকেট থেকে এসির বিলটা দিতে হয়। তা আমাদেরকে একজেপ্ট করতে হবে, আমার যে কষ্টটা আমি বাড়িতে জানালে বাড়ির লোক কষ্ট পেত, তো সেটাকে আমি একজেপ্ট করে পরে ঠিক গাড়ি অন্য নিয়ে আসলাম, ওই গাড়িকে আবার বাঁকুড়া পাঠালাম। আমাকে কন্ট্রোল করতে শিখতে হবে। যখন প্রত্যেকটা মানুষ কন্ট্রোল করতে পারবে, নিজেকে একজেপ্ট করতে পারবে, তাতে সে দুঃখ হোক, কষ্ট হোক বা টাকা পয়সার দিক দিয়ে হোক, যে নিজেকে ধরে রাখতে পারবে, সে দেখবেন ঠিক একটা জায়গায় চলে গেছে। এরকম অনেক ছেলে আছে যাদের বাবারা তখন টাকা পয়সা আছে, তাদের যে ছেলে মেয়েরা আছে বাবার ভরসাতে থাকে বলে সে লাস্ট অবধি 30 বছর বয়সে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, বাবা তাকে বকে, বাবা ছেলে খায়। কিন্তু কিছু কিছু আবার ছেলে আছে যারা কষ্টটাকে সহ্য করতে পারে, নিজেদেরকে মোটিভেশন করতে পারে, তার বাবার কিছুই নেই, সে দেখবেন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, সে ওটাকে একসেপ্ট করতে পারে। সেরকম ভাবে এইখানে থাকা প্রত্যেকটা মানুষকে সবকিছু সহ্য করার ক্ষমতা নিজেদেরকে তৈরি করতে হবে। এর মাঝে যেটা সব থেকে বড় সমস্যা, আমি কিছু করলাম বা আমি একজনের সাথে ভালো আছি বা আমি ভালো কাজ করছি, মাঝখানে দেখবেন কেউ একজন এসে বেকার ঘটিয়ে দেবে। যেমন এই ছোট্ট একটা গল্প 1 মিনিটের, দুধ এবং পানির যে গল্পটা, দুধ আর পানিতে দেখবেন ঠিক ঠিক খাপ খেয়ে যায়। পানি দুধের মধ্যে মিশে গেল, সেটাকে বিক্রি করা হয়তো 10 টাকা বেশি পেলো, ঠিক ওরা নিজেদের মধ্যে মিশিয়ে দেবে। যেটা আমরা একটা প্রেমিক প্রেমিকা থাকি বা ঘরের ভাই বোন থাকি বা বাবা মা থাকি বা স্বামী স্ত্রী যেই থাকি, সেই মাঝে দুধের মাঝে যখন দেখবেন 1 ফুট লেবু, হালকা লেবু যখন দিয়ে দিবেন না, কোনো মন্দে ওটাকে আর এক করা যাবে না, একদম আলাদা হবে। সেরকম আমাদের জীবনে কিছু মানুষ আছে, হয়তো আমি একটা মেয়েকে ভালোবাসি, মাঝখানে একটা ছেলে ঢুকে বেজারটা ঘটিয়ে দেয়। আমরা স্বামী স্ত্রীতে ভালো আছি, অন্য কারো মাধ্যমে, পাড়া প্রতিবেশী হোক, বাড়ির কেউ হোক, যেই হোক, মাঝখানে ঢুকে নিজেদের মধ্যে সম্পর্কটা খারাপ করে সেইভাবে। ঠিক এইটা সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে ভাই ভাই যেটা ঘটিয়ে দেয়। ভাই ভাই বেশি বিয়ের আগে অবধি একদম বেস্ট, বিয়ের আগে অবধি ভাই যদি গালে চড়ও মেরে দেয় না, সহ্য হয়ে গেছে। ভাই তো মাঝখানে কেউ এসে তোমার ভাই চড় মারলো, তুমি কিছু বললে না, হয় এটা বাবা কিছু বললে না, তুমি কি তুমি সহ্য করতে পারো না, তোমার বাপ মাকে তোমার ভাই সব কিছু মাঝখানে এরকম একটা আসে। তো এরকম আসবে, কিন্তু আমরা নিচুড়তে দেবো না, নিচুড়েই তো রস বেরোবে, আর রস বেরোলে দুধের মধ্যে পড়বে, আমাদেরকে আলাদা করবে। তো এর নাকি রাজুদা ঠিক বলছি, আমাদেরকে নিজেদের মধ্যে একজেপ্ট করতে হবে যে ও যে কথাটা বলছে আমাদের মধ্যে অশান্তি হতে পারে, তো সেইগুলো থেকে একটু দূরে থেকে নিজেদেরকে বাঁচিয়ে তুলতে হবে। কি বললাম যে কষ্ট জীবনে আসবে, অশান্তি আসবে। আমার এখন খারাপ যাচ্ছে, মানে যদি মনে করি আমার এখন খারাপ যাচ্ছে, আমার ভালো সময় অবশ্যই আছে, আবার আমার যখন ভালো সময় আসবে তখন আমার খারাপও অবশ্যই আসবে। আমরা কি পাহাড়ে ঘুরতে যাই, সেই টাইমটা আমাদের একটু ভালো লাগে, দেখবেন সেই টাইমটা একটু ভালো লাগে, আমরা আনন্দ করি। কিন্তু আবেগে দেখবেন বিবেকটা আমাদের বলে যায় পাহাড় থেকে নিচে পড়ে গেল, অনেকে সমুদ্রে চান করতে যে দুর্ঘটনা ঘটে যায়। তা আমরা যখন আনন্দতে থাকবো তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের আনন্দে আছি, মানে বলে যে বেশি হাসিস না কষ্ট আছে, এটা বলে তো। সেরকম যখন আমরা বেশি আনন্দতে থাকবো, আমাদেরকে একটু পিছনের কথা ভাবতে হবে যে এখন আনন্দে আছে মানে 10 দিন পরে একটু কষ্ট হতে পারে। ঠিক সে একই সময় যখন আমরা কষ্টের মধ্যে থাকবো 100% তার 2 দিন আগে অবধি আনন্দটা হয়তো খুব তাড়াতাড়ি চলে আসে, কষ্টটা
কম আসে, কিন্তু দুটোই একটু ভাগ্যে সমানের মতো আসে। তা আমরা যখন একটু আনন্দ করবো আমাদেরকে ভাবতে হবে যে আমাদের মধ্যে কষ্ট আছে, যখন আমরা কষ্ট করবো ভাবতে আনন্দ ঠিকঠাক লুকিয়ে আছে। তো এইভাবে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আচ্ছা, রক্ত দেওয়া নিয়ে এক দুটো রিজন বলি, যেটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। রক্তের কার্ড নিয়ে যে সমস্যাটা হয়, এই যে আমার কাছে 15 থেকে 1600 মানুষ রক্ত দেওয়ার জন্য আসে। আমি প্রত্যেকটা হসপিটালকে রক্তটা ডোনেট করি, আমি না হলে আমার মাধ্যমে ডোনেট হয়। কিন্তু এই যে আজকে আমি এখানে এলাম, আমি বিষ্ণুপুর হসপিটালে এতগুলো রক্ত ডোনেট করলাম, এখানে 50-60টা কার্ড দিল। সেই কার্ডটার বার্তা কি থাকে, যে কার্ডটার বার্তা যে নার্সিংহোমে যদি কেউ ভর্তি থাকে তাহলে সেটা হসপিটালে দেখে আমরা রক্ত পেতে পারি। হসপিটালে থাকলে রক্ত মানে কার্ড লাগে না, রক্ত ইমার্জেন্সি পেয়ে যায়। তার কারণটা হচ্ছে সরকার সবসময় বলে যে আপনারা পেশেন্টদেরকে হসপিটালে ভর্তি করেন, যখন সে নার্সিংহোমে ভর্তি করে কার্ডটা এই জন্য লাগে, কার্ডটার ভ্যালিডিটি 1050 টাকা মানে দাম, আর 1 বছরের ভ্যালিডিটি থাকে। তাহলে নার্সিংহোমে যে ভর্তি থাকে তার জন্য 1050 টাকা লাগবে। যদি 1050 টাকা সে দিতে না পারে তাহলে স্যার একটা কার্ড লাগবে। এই কার্ডগুলো কিন্তু হসপিটালের জন্য নয়। আর যখন আমরা হসপিটালে ভর্তি থাকি তখন জানা যায় ও তো হসপিটালে এসে গেছে, টাকা কোথায়, তা সেটার জন্য টাকা লাগে না। এরপর আমার কাছে এখানে কার্ড আছে 50টা বা 100টা। কালকে আমাদের কারো একজনকার রক্তের প্রয়োজন হলো, আমরা জানি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প তো কালকে করলাম, বিষ্ণুপুর হসপিটালে তো রক্ত দিলাম। আমরা একটা কার্ড নিয়ে হসপিটালে গেলাম, দেখলাম যে আমাদেরকেই রক্ত দিচ্ছে না। মাথা গরম হবে তো, 100% মাথা গরম হবে। তখন ডাক্তার বলে যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, আবার আমাদের কেন মাথা গরম হবে, কারণ গ্রামের মানুষ যারা রক্তটা দিয়েছে তার ভাইয়ের রক্ত লাগলো, সে আপনাদেরকে চাপ দেবে, আপনারা আবার ব্লাড ব্যাংকে চাপ দেবেন। এরপরে এইটা ভাবতে হবে যে এই যে আমি এসেছি যে আমার কাউকে রক্ত লাগতে পারে, তা আমরা যখন হসপিটালে যাব আমরা সেই রক্তটা না পেতেও পারি। তার কারণ এই যে রক্তটা আমরা এখানে ডোনেট করছি সেই রক্তটা হসপিটালে যাচ্ছে। এবার আমরা প্রতি মাসে যদি ব্লাড ডোনেশন ক্যাম্প দেখা যায়, হয়তো যদি প্রত্যেক দিনও ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, প্রত্যেক দিন হয় না, কিন্তু প্রত্যেক দিন হলেও আমরা 50টা করে যদি রক্ত সংগ্রহ করি, এখানে 100 টাকা, অন্য জায়গায় তো 40টা হবে বা 20টা হবে, আমরা টোটাল গড়ে 50টা করে আমি যেটা ক্যালকুলেশন করে দেখেছি, তাহলে মাসে কত 30 × 50 হলে কত হচ্ছে, 1500 হচ্ছে। কিন্তু এই যারা আমার বক্তব্য সরলদা বা আমাদের অংশবান্ধা যারা এসছে, যারা শুনতে পাচ্ছে আমার বক্তব্য, ওরা বলবে যে বলছে ঠিকই, আমাদের বিষ্ণুপুর হসপিটালে প্রত্যেক দিন রক্ত 120 থেকে 125টা রক্ত বের হয়। মানে যেই যাচ্ছে দিচ্ছে তো তাকে, হসপিটাল থেকে হোক বা নার্সিং হোম হোক বা কার্ড দেখে ব্লাডটা দিচ্ছে। এবারে আমরা 50টা করে প্রত্যেকদিন রক্ত সংগ্রহ করছি, কত কষ্ট করে গাড়ি নিয়ে এসে অর্গানাইজেশন দিয়ে বলে ব্লাড ডোনেশন ক্যাম্প করে, কিন্তু রক্তটা শুধু ওইখান থেকে বেরিয়ে যাচ্ছে 120টা। তাহলে আমাদের শর্টেজ হচ্ছে 70টা। তাই যে কোনো জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতিদিন হলেও রক্ত টান বরাবরই থাকে। এবারে আমি যে রক্তগুলো এখানে ডোনেট করেছি সবাইকে বলে রেখেছি যে আমাদের ক্যাম্প হচ্ছে, আমরা বিকালে দেবো। সেই রক্ত ওখানে যাওয়ার পরে এই যে এনারা যাচ্ছে, এনারা আবার ওখানে না খেয়ে বা খেয়ে দিয়ে যাওয়ার পরে বিকেল থেকে আবার টেস্ট করবে। টেস্ট করতে গেলে সময় লাগে, কারণ আমাদের এখানে এরকম একটা প্রযুক্তি হয়নি। সেই দেখবেন যে কাঁচের ছোট্ট ছোট্ট পাতের মধ্যে 2-3টে ব্লাডকে জয়েন করে একটা ব্লাড টেস্ট করতে গেলে 25 মিনিট লাগে। তাহলে সেই সব ব্লাড টেস্ট করার পরে কালকে সকালবেলা সব রক্তপাত দিয়ে দেবে, মানে আগের থেকে রিকোয়েশন ফর্ম জমা দিয়ে দিয়েছে। এবার আমরা যে রক্তগুলো নিয়ে গেলো সেই রক্ত সকালবেলায় সব বেরিয়ে গেলো, মানে মানুষের কাজে লেগে গেলো। তার পরের দিন আপনি যখন যে কার্ড দেখবেন যে আমরা রক্ত শিবির করেছি বা আমি রক্ত দিচ্ছি, আপনি আমাকে এই রক্তটা দেন, আপনাকে দিতে পারবো না, তখন আমাদের মাথা গরম হয়ে যায়। তাহলে আমরা এখানে যারা রক্ত ডোনেট করছি আমরা কালকে সেই রক্তটা না পেতেও পারি। তাহলে আমরা রক্ত ডোনেট করার পর আমাদেরকে অল্টারনেট আরো জায়গা দেখে রাখতে হবে। এখানে যদি ভাবেন যে 100টা ব্লাড কালেক্ট করেছে, আরো তো 50 জন ঘুরে যাচ্ছিল, সেই 50 জনকার নাম আপনারা নথিভুক্ত করে রাখবেন এমার্জেন্সি ব্লাড ডোনারের জন্য। তা না হলে কিন্তু আপনারা গালাগালি খাবেন, আমি এটা ব্লাড টেস্ট করেছি। কারণ আপনার যে মানুষটা আপনাকে রক্ত দিয়ে যাচ্ছে সে ব্লাড ব্যাংকে চিনে না, সে জানে যে এখানকার যে ফাউন্ডেশন আছে তাকে চিনে। তার বাড়িতে কোনো সমস্যা হলে আপনাদের কাছে আসবে, তার যদি রক্তের প্রয়োজন হয় সে আপনাদের কাছে যাবে, আমি হলে সে আপনাদেরকে বলবো, যেহেতু আপনাদের মাধ্যমে আমি রক্তটা দিচ্ছি। তাই যেখানে রক্ত ডোনেট করুক, যদি 100টা ডোনেট হয়েছে 20 টাকা নিজের মধ্যে এক্সেপ্ট করে রাখতে হবে, কারণ আমার কখন লাগবে কোনো ঠিক নেই। এরপরে যদি সবগুলো পজিটিভ না থাকে যে কোনো গ্রুপে লাগলে হবে, কারণ হসপিটালে বলে যে আমাকে যে কোনো একটা গ্রুপের তোমরা রক্ত দাও, আমি তোমাদেরকে রক্তটা ডোনেট করবো বা চাইলে দিয়ে দেবো। হসপিটালে এই জন্য বলে কারণ তাদেরও তো দরকার, কারণ মিনারেল ওয়াটারের বোতল তো নয় যে তৈরি করে দেবে, তো তারা আবার অল্টারনেট ডোনার চায় এই জন্য, কারণ কাদের কাছ থেকে যায়, যারা রক্তটা আনার জন্য যায়। আমি পেছনে জল খেলে গ্লাসটা তো আমাকেই দিতে হবে। তাই আমরা যারা ব্লাড আনতে যায় আমাদেরকে রক্তটা দিতে বলে, তারা এখানে যারা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছেন সবসময় 20-25টা ডোনারকে ঠিকঠাক
কন্ট্যাক্ট করে রাখতে হবে। আমরা চেটে পুটে সব একবারে দিয়ে দেবেন যে স্যার আর দুজন আছে ব্লাডটা নিলেন, দেওয়ার দরকার নেই। হোক না আমাদের কম একটু, 70 হোক 80 হোক, 10 জনকে 20 জনকে এক্সেপ্ট করে রাখতে হবে আপনাদের বিপদের জন্য, কারণ তারা 3 মাস রক্ত দিতে পারবে না, তাহলে 3 মাসের জন্য এমার্জেন্সি দিতে পারে, বুঝছেন? এই একটা বিষয়। আর একটা বিষয়, এই কার্ডটার জন্য অনেকে বলে যে আমি কার্ড নিয়ে যাইনি, আমি আজকে রক্ত বিলটা কিনে আনলাম। আমাকে রক্ত কিনতে হলো, রক্তটা কিনে 1050 টাকা যখন আপনারা ব্লাড ব্যাংকে দিবেন, যদি আপনারা নার্সিংহোমে ভর্তি থাকেন তবেই কিন্তু চাইবে, নচেত ওই শীষের যে দুটো পাউচ থেকে ওটা রিকোয়েশন ফর্মটা চাইবে। এরপরে আপনারা 1050 টাকা দেওয়ার পর আপনাদেরকে অরিজিনাল একটা স্লিপ দেবে, সরকারি একদম রাজ্য সরকারের স্ট্যাম্প মারা স্লিপ দেবে, এবং সেটা রসিদ থাকবে যে 1050 টাকা আপনি একটা রক্তের পরিমাণ আপনি নিলেন। ওটার জন্য রক্ত কেনা বলে না, আমরা অনেকে ভুল ধারণা যে রক্ত হসপিটালে কেনা পয়সা, সরকারি জায়গায় আমরা পয়সা নিয়ে আমরা ভাবি। এটা কারা বেশি করে? যারা কোনোদিনও রক্ত দেয় নাই তারা এরকম করে, আর যারা রক্ত দেয় তারা অলরেডি এই ব্যাপারটা জানে। আর এই রক্ত দেওয়ার ব্যাপারটা যেটা আমি প্রথমে বললাম, যে অনেকে হয়তো ভাবছে যে আমরা রক্ত দেবো কিনা, আমার শরীর থেকে রক্ত বেরিয়ে যাবে, আমি বাঁচবো কিনা বাঁচবো। যারা অনবরত রক্ত ডোনেট করে তাদেরই রোগ জ্বালা কম। 100% আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি রক্ত কম, মানে রোগ জ্বালা কম এই জন্য, ডাক্তারবাবু আছে ওরা জানেন। আমাদের এখন বেশিরভাগই রোগ দেখবেন যে রক্তবাহিত রোগগুলো হয়। এরপরে আমরা যদি প্রত্যেক 3 মাস ছাড়া, মহিলাদের দিতে হয় 4 মাস ছাড়া, ছেলেদের 3 মাস বা 14 দিন পরও রক্ত দিতে মানে পারা যায়। তো আপনারা যদি অনবরত রক্ত ডোনেট করেন, রক্তবাহিত যে রোগগুলো, তারপরে ব্রেন ক্যান্সার যদি হয়, কিডনি সমস্যা যদি হয়, তাহলে কিন্তু এগুলো রক্তের মাধ্যমে জানতে পারবেন। এরপরে আমাদের প্রত্যেকটা মানুষকে, মানে এখন যা ধুলোবালি যা বাইরে আমরা খাবার খাই, প্রত্যেকটা মানুষকে 3 মাস ছাড়া ছাড়া চেক আপ করতে। কোথায়? আমাদের এখানে তো চেক আপ হয় না, আমাদের এখানে এক্সরেও ভুল হয়, আর পেটের ফটো করলেও ভুল বলে দেয়। আমাদেরকে কি হয় দেখবেন, এখানে একটু বেশি যারা পয়সা হলো মানুষ, যেমন ভ্যালুর যায় বা অ্যাপোলো যায় বা কলকাতার বড় বড় নার্সিং হসপিটাল বা বেশি চেন্নাই যে দেবেন, সেগুলো চেক আপ করে আসে। তার জন্য 1 লাখ টাকা প্রত্যেক 3 মাস ছাড়া খরচা করতে হয়। তো আমরা যারা গরিব মানুষ, যারা মধ্যবিত্ত, যারা খেটে খাওয়া, তারা তার প্রত্যেক 3 মাস ছাড়া 1 লাখ টাকা করে দিতে পারবে না। তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের এই শরীরে রোগটা বাঁচছে বলে? আমাদের ব্রেন টিউমার যদি হয়, আমরা ছোট্ট যখন 3 মাসের হয়, তখন একটা দেখবেন ছোট্ট একটা টিউমার আমাদের থাকে, আমরা বুঝতে পারি না, মাথা যন্ত্রণা করে, শরীরে অসুবিধা হয়, আমরা ভাবি যে কিছু একটা হয়েছে। যখন টিউমারটা বড় হয়, তখন দেখবেন যে মুখ ফুলে যায়, মাথা ফুলে যায়, চুল উঠে যায়, তখন কি 90% মানে 90% উপরে আমাদের রোগটা আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে যায়। তখন আর অপারেশন করলেও আমাদেরকে বাঁচাতে পারা যাবে না। আমরা কি করি? তারপরে বুঝতে পারি তো কিডনির সমস্যা হলো, আমাদের পা নিচে ফুলে যায়, মাথা ফুলে যায়, বারবার ঘুম আসে, পেচ্ছাপ করলে ফেনা হয়।